যারা রানার আপ হয়েছেন হুম। তাদের বাদ দেওয়া যাবে না বিগত নির্বাচনগুলোতে। তো ফলে আপনার জাতীয় পার্টিকে আপনার নির্বাচনের বাইরে রাখাটাও প্রশ্নবিদ্ধ একটা ইস্যুতে পরিণত হবে বলে মনে হয়। আর এর পাশাপাশি যে বিষয়টা আসলে আহ, আমাদের মনে রাখতে হবে যে ডেমোক্রেসি মানে মমোক্রেসি নয়। এখন যা রটে তার কিছুটা তো বটে, এই রকমের যুক্তি অনেকে গ্রহণ করবেন। আবার একবার ফেস লুজ করলে সেটা আসলে রেস্টোর করা মুশকিল। আর সহজেই তো যে কোনো ব্যক্তিকে আলোচনার মধ্যে যিনি আসবেন তাকে বিতর্কিত বলে ব্র্যান্ডিং করবার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করি। যারা ওই দীপমণির দোষর তারা এখন নানাভাবে ফিঙ্গার তুলবার একটা প্রয়াস পাচ্ছে। তো এই যে একটা ব্যাপার, আপনাকে যদি কেউ বা একটা অর্গানাইজড গোষ্ঠী যদি ব্র্যাকেটেড করতে চায় সেটা করা সম্ভব? অসম্ভব কিছু না। দেখুন, আসলে খামোকা ভারতের দিকে আঙ্গুল তোলাটা সঠিক হবে না। এই জন্যে এই আওয়াজটা প্রথম উত্থিত করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের একজন মন্ত্রী আপনার এই 5 আগস্টের সকল বিপ্লবের পরে প্রথম আওয়ামী লীগের ইনক্লুশনের বিষয়টি ফোরফ্রন্টে নিয়ে আসে, এবং ডেফিনেটলি তিনি যুক্তরাজ্য সরকারের যে সেন্টিমেন্ট সেটাই তুলে ধরেছেন। এবং জাতিসংঘের পক্ষ থেকেও ইনক্লুসিভনেসের তাগাদা প্রদান। তো এইরকম একটি অবস্থায় আপনার এরকম একটি অবস্থায় শুধুমাত্র যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই বিষয়ে আপনার বারংবার আমাদের তাগাদা প্রদান করছে তাই নয়, দূর প্রতিবেশী রাষ্ট্রগুলো, বিশেষ করে পাশ্চাত্য বিশ্বের যারা সভ্য সদস্য তারা অন্তর্ভুক্ত। এখন আন্তর্জাতিক সম্প্রদায় যে কারণে এবং আমরাও যে কারণে 14, 18 এবং 24-এর নির্বাচন নিয়ে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছিলাম, সেটা মূলত কিন্তু এই কারণে যে নির্বাচনগুলো পার্টিসিপেটিভ ছিল না। এবং এখন যদি ব্যাপারটি দাঁড়ায় যে আওয়ামী লীগ, তাদের মিত্র জাতীয় পার্টি এবং 14 দল এরা যদি নির্বাচন থেকে অপটেড আউট হয়ে যায়, তাহলে আমাদের ইলেকটোরেটের একটা বড় অংশ এই নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকলো। এই প্রশ্নটা উঠবেই। এবং অ্যাকর্ডিং টু গ্রামার, যেটাকে আমরা জেন্ডেম প্রিন্সিপাল বলছি, গ্লোবালি নির্বাচন নিয়ে যারা কাজ করেন তারা এর সঙ্গে পরিচিত, সেখানে কিন্তু এই পার্টিসিপেশনের উপর জোর দেওয়া আছে। এবং যারা রানার আপ হয়েছেন তাদের বাদ দেওয়া যাবে না বিগত নির্বাচনগুলোতে। তো ফলে আপনার জাতীয় পার্টিকে আপনার নির্বাচনের বাইরে রাখাটাও প্রশ্নবিদ্ধ একটা ইস্যুতে পরিণত হবে বলে মনে হয়। আর এর পাশাপাশি যে বিষয়টা আসলে আমাদের মনে রাখতে হবে যে ডেমোক্রেসি মানে মমোক্রেসি নয়। ডেমোক্রেসি মানে হচ্ছে প্লুরাল স্পেস। এবং আপনি আপনার বুলি বচন আওড়ালে তো চলবে না। এটার ভিত্তি কতটুকু, তা কতজন গ্রহণ করছে, রিসেপটিভিটি কতটুকু, সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনার এই যে অবস্থাটা, আপনার যেটাকে আমরা বলছি প্লুরাল স্পেস, যেটা যত বেশি সম্প্রসারিত হবে তত বেশি দেশটি গণতান্ত্রিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেভাবেই বিবেচিত হবে বা হয়ে থাকে। তো সুতরাং এখানে মোর দ্য ম্যারিয়ার, যত বেশি ফুল ফুটবে তত ভালো। শত ফুল ফুটতে দাও একটি কথা আছে না, বিষয়টা সেই। ধন্যবাদ। এখন মানে হাসনাত আব্দুল্লাহ আসলে কেমন ঝুঁকির মধ্যে থাকতে পারে, কোনো আঘাত আসতে পারে কিনা? আমার আমার আশঙ্কা যে, দেখুন, মিডিয়াতে হয়তো আমরা দেখবো যে প্রচুর অনিয়ম, ব্যত্যয় যেগুলো ঘটেছে তার শিরোমণি হিসেবে তাকে হয়তো নির্দিষ্ট করার একটা চেষ্টা চলবে, যেটাকে খোলামেলা বললে ক্যারেক্টার অ্যাসোসিনেশন বলে। এখন যা রটে তার কিছুটা তো বটে, এই রকমের যুক্তি অনেকে গ্রহণ করবেন। আবার একবার ফেস লুজ করলে সেটা
আসলে রেস্টোর করা মুশকিল। আর সহজেই তো যে কোনো ব্যক্তিকে আলোচনার মধ্যে যিনি আসবেন তাকে বিতর্কিত বলে ব্র্যান্ডিং করবার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করি। আপনারা খেয়াল করে দেখেন, আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলবো, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ইন্টিগ্রিটি যখন আমি প্রশ্ন করলাম, তাকে চ্যালেঞ্জ করলাম পাবলিকলি প্রেস কনফারেন্স করে, তিনি শখানেক সংবাদ মাধ্যমের তার ঘনিষ্ঠ যারা তাদেরকে আপনার নিয়োজিত করে দিলেন প্রতিদিন, যেটার কোনো নিউজ ভ্যালু আসলে থাকতে পারে না, যে আমাকে নাকি পাওয়া যায়, আমি নাকি অফিস করি না। যেখানে একদিকে বলা হচ্ছে রাত 3টা পর্যন্ত ক্লাস নেয়, সেই লোকটা আবার অফিস করে না। এই ধরনের এই যে অপবাদ আমার উপর অ্যাসক্রাইব করার চেষ্টা চলছে, সেটার সূত্র ধরে এই আমলে অনেকে নানান রকমের কথাবার্তা বলছেন। যারা ওই দীপমণির দোষর, তারা এখন নানান ভাবে ফিঙ্গার তুলবার একটা প্রয়াস পাচ্ছেন। এই যে একটা ব্যাপার, আপনাকে যদি কেউ বা একটা অর্গানাইজড গোষ্ঠী যদি ব্র্যাকেটেড করতে চায়, সেটা করা সম্ভব? অসম্ভব কিছু। মাননীয় সেনা প্রধান, মাননীয় নৌবাহিনী প্রধান, মাননীয় বিমান বাহিনী প্রধান, তিনজনই কোইন্সিডেন্টালি তারা কোর্সমেট, বন্ধু। বন্ধুরা একসঙ্গে যে কোনো সময় বসতেই পারে। আর যেহেতু তিনটি বাহিনীর নেতৃত্ব তারা দিচ্ছেন এবং এইরকম একটি ইস্যু সামনে ফরফ্রন্টে চলে এসছে, হাসনাত একজন প্রভাবশালী সমন্বয়ক, তারপরে আসিফ মহোদয় মন্ত্রী মর্যাদায় নিযুক্ত একজন উপদেষ্টা, তিনি যখন খোলামেলা চ্যালেঞ্জ করে বসেন ওই অ্যাসোসিয়েশন, যে সরকার প্রধান হিসেবে যিনি শপথ গ্রহণ করেছেন নোবেল লরেট প্রফেসর ইউনূস, তাকে জেনারেল ওয়াকার মেনে নিতে চাননি সরকার প্রধান হিসেবে। এই ধরনের বিষয় যখন ফোরফ্রন্টে নিয়ে আসা হয়, তখন তো ডেফিনেটলি আলোচনার যথেষ্ট বড় খোরাক তৈরি হয়ে যায়। এক। আর আরেকটা বিষয় হচ্ছে, সতর্ক অবস্থায় থাকলে তখন আপনার যে কোনো ধরনের ডিসঅর্ডার সেটি অ্যাড্রেস করা সম্ভব। আপনি নিশ্চয়ই মনে রেখেছেন যে আপনার ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতাটি দেয়া আছে তিন বাহিনীর সদস্যদের, বিশেষ করে অফিসারদের, সেটি বলবৎ আছে এবং এক্সটেন্ড করা হয়েছে। তো সেই কারণে আপনার ক্যান্টনমেন্টের মধ্যেই শুধু নয়, ক্যান্টনমেন্টের বাইরেও পরিবেশ পরিস্থিতি কেমন তার উপর দৃষ্টি রাখতে হচ্ছে বাহিনী প্রধান হিসেবে তার।